গৃহ রোকেয়া সাখাওয়াত হোসেন। লেখক পরিচিতি। রোকেয়া সাখাওয়াত হোসেন 1880 সালের 9 ডিসেম্বর রংপুর জেলার মিঠাপুকুর থানার অন্তর্গত পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম জহিরুদ্দিন আবু আলী হায়দার সাবের এবং মাতা রাহাতুন্নেসা চৌধুরী। তার প্রকৃত নাম রোকেয়া খাতুন এবং বৈবাহিক সূত্রে নাম রোকেয়া সাখাওয়াত হোসেন। রোকেয়ার পিতা বহু ভাষায় সুপণ্ডিত হলেও মেয়েদের শিক্ষার ব্যাপারে ছিলেন রক্ষণশীল। বড় ভাই বোনের সাহচর্যে রোকেয়া বাংলা ও ইংরেজি ভাষা ভালোভাবেই রপ্ত করেন এবং জ্ঞানার্জনের প্রতি আগ্রহী হয়ে ওঠেন। 1898 সালে উর্দুভাষী ও বিপত্নিক সৈয়দ সাখাওয়াত হোসেনের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্বামীর উৎসাহ ও অনুপ্রেরণায় তার জ্ঞানার্জনের পথ অধিকতর সুগম হয়। বিরূপ সমালোচনা ও নানাবিধ প্রতিবন্ধকতার মুখেও তিনি কখনোই নারী শিক্ষার লক্ষ্য থেকে সরে আসেননি, বরং পর্দা প্রথা ও শিক্ষাবিমুখ মুসলমান মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করার জন্য বাড়িতে বাড়িতে ঘুরে ছাত্রী সংগ্রহ করেছেন। রোকেয়া বাংলা গদ্যের বিশিষ্ট শিল্পী। সমাজের কুসংস্কার ও জড়তা দূর করার জন্য তিনি অসাধারণ পাণ্ডিত্যপূর্ণ ও হৃদয়গ্রাহী গদ্য রচনা করেন। তার সব রচনাই সমাজজীবনের গভীর উপলব্ধি থেকে উৎসারিত। মতিচুর ও অবরোধবাসিনী তার তাৎপর্যপূর্ণ গদ্যগ্রন্থ। এছাড়া সুলতানার স্বপ্ন ও পদ্মরাগ নামে দুটি উপন্যাসও তিনি রচনা করেন। 1932 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর এই মহীয়সী নারীর জীবনাবসান ঘটে। গৃহ বলিলে একটা আরাম বিরামের শান্তিনিকেতন বুঝায়, যেখানে দিবা শেষে গৃহী কর্মক্লান্ত শ্রান্ত অবস্থায় ফিরিয়া আসিয়া বিশ্রাম করিতে পারে। গৃহ গৃহীকে রৌদ্র বৃষ্টি হিম হইতে রক্ষা করে। পশুপক্ষীদেরও গৃহ আছে, তাহারাও স্ব গৃহে আপনাকে নিরাপদ মনে করে। পিপাসা না থাকিলে জল যেমন উপাদেয় বোধ হয় না, সম্ভবত সেইরূপ গৃহ ছাড়িয়া কতকদিন বিদেশে না থাকিলে গৃহসুখ মিষ্টি বোধ হয় না। পুরুষেরা যদিও সর্বদা বিদেশে যায় না, তবু সমস্ত দিন বাহিরে সংসার ক্ষেত্রে থাকিয়া অপরাহ্নে গৃহে ফিরিয়া আসিবার জন্য উৎসুক হয়, বাড়ি আসিলে যেন হাঁপ ছাড়িয়া বাঁচে। এখন আমাদের গৃহ সম্বন্ধে দুই একটি কথা বলিতে চাই। আমাদের সামাজিক অবস্থার প্রতি দৃষ্টিপাত করিলে দেখি অধিকাংশ ভারত নারী গৃহসুখে বঞ্চিতা। যাহারা অপরের অধীনে থাকি, অভিভাবকদের বাটিকে আপন ভবন মনে করিতে যাহাদের অধিকার নাই, গৃহ তাহাদের নিকট কারাগার তুল্য বোধ হয়। পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। কুমারী, সধবা, বিধবা সকল শ্রেণীর অবলার অবস্থাই শোচনীয়। প্রমাণস্বরূপ কয়েকটি অন্তঃপুরের একটু একটু নমুনা দিতেছি। এরূপে অন্তঃপুরের পর্দা উঠাইয়া ভিতরের দৃশ্য দেখাইলে আমার ভ্রাতৃগণ অত্যন্ত ব্যথিত হইবেন, সন্দেহ নাই। আমরা একবার বেহারি জামালপুরের নিকটবর্তী কোনো শহরে বেড়াইতে গিয়াছিলাম। সেখানে আমাদের জনৈক বন্ধুর বাড়ি আছে। সে বাটির পুরুষের সহিত আমাদের আত্মীয় পুরুষদের বন্ধুত্ব আছে বলিয়া শরাফত উকিলের বাড়ির স্ত্রীলোকদিকে দেখিতে আমাদের আগ্রহ হয়। দেখিলাম মহিলা কয়টি অতিশয় শান্তশিষ্ট মিষ্টভাষিনী, যদিও কূপমণ্ডুক। তাহারা আমাদের যথোচিত অভ্যর্থনা করিলেন। সেখানে শরাফতের পত্নী হোসিনা, ভগ্নী জমিলা, জমিলার কন্যা ও পুত্রবধূ প্রভৃতি উপস্থিত ছিলেন। অতঃপর জমিলাকে আমাদের বাসায় যাইতে অনুরোধ করিলাম, তখন তিনি বলিলেন যে তাহারা কোনো কালে বাড়ির বাহির হন না, ইহাই তাহাদের বংশগৌরব। কখনো ঘোড়ার গাড়ি বা অন্য কোনো যানবাহনে আরোহণ করেন নাই। আমি সবিস্ময়ে বলিলাম, তবে আপনারা বিবাহ করিয়া শ্বশুর বাড়ি যান কি রূপে? আপনার ভ্রাতৃবধূ আসিলেন কি করিয়া? জমিলা উত্তর দিলেন, ইনি আমাদের আত্মীয় কন্যা, এ পাড়ায় কেবল আমাদেরই গোষ্ঠীর বাড়ি পাশাপাশি দেখিবে। এই বলিয়া তিনি আমাকে অন্য একটি ঘরে লইয়া গিয়া বলিলেন, এই আমার কন্যার বাড়ি, এখন আমার বাড়ি চল। তিনি আমাকে একটা অপ্রশস্ত গলির ভিতর দিয়া ঘুরাইয়া ফিরাইয়া লইয়া গেলেন। তাহার সকলগুলি কক্ষ দেখাইলেন। কক্ষগুলি অসূর্যাম্পশ্য বলিয়া বোধ হইল। অতঃপর একটি দ্বার খুলিলে দেখিলাম অপরদিকে হোসিনার পুত্রবধূ আছে। জমিলা বলিলেন, দেখিলে, এই দ্বারের ওপার্শ্বে আমার ভাইয়ের বাড়ি, এপার্শ্বে আমার বাড়ি। ও কক্ষে বধূ থাকেন বলিয়া এ দ্বারটি বন্ধ রাখি। আমাদের সওয়ারির দরকার হয় না কেন, তাহা এখন বুঝিলে। ওইরূপে সকল বাড়িই প্রদক্ষিণ করা যায়। পাঠিকা কি মনে করেন যে হোসিনা বা জমিলা গৃহে আছেন? অবশ্য না। কেবল চারি প্রাচীরের ভিতর থাকিলেই গৃহে থাকা হয় না।
এদেশে বাসর ঘরকে কোর বলে, কিন্তু কবর বলা উচিত। বাড়িখানা তো শরাফতের, সেখানে যেমন একপাল ছাগল আছে, হংস কুক্কুট আছে, সেইরূপ একদল স্ত্রীলোকও আছেন, অথবা স্ত্রীলোকদের বন্দিনী বলা যাইতে পারে। সাধারণত পরিবারের প্রধান পুরুষটি মনে করেন গৃহখানা কেবল আমার বাটি, পরিবারস্থ অন্যান্য লোকেরা তাহার আশ্রিতা। মালদহে কয়েকবার আমরা এক বাটিতে যাতায়াত করিয়াছি। গৃহস্বামী কলিমের স্ত্রীকে আমরা কখনো প্রফুল্লমুখী দেখি নাই। তাহার ম্লান মুখখানি নীরবে আমাদের আন্তরিক সহানুভূতি আকর্ষণ করিত। এর কারণ এই, কয়েক বৎসর অতীত হইল কলিম সিও ভাইরা ভাইয়ের সহিত বিবাদ করিয়াছেন। তাহার ফলে কলিমের পত্নী সিও ভগ্নীর সহিত দেখা করিতে পান না। তিনি এতটুকু ক্ষমতা প্রকাশ করিয়া বলিতে পারেন না, আমার ভগ্নী আমার নিকট অবশ্য আসিবেন। হায়, বাটি যে কলিমের, তিনি যাহাকে ইচ্ছা আসিতে দিবেন, যাহাকে ইচ্ছা আসিতে দিবেন না। আবার ওদিকে ও বাটিখানা সলিমের, সেখানে কলিমের পত্নীর প্রবেশ নিষেধ। বলা বাহুল্য, কলিমের স্ত্রীর অন্ন, বস্ত্র বা অলঙ্কারের অভাব নাই। বলি, অলঙ্কার কি পিতৃমাতৃহীনা অবলার একমাত্র ভগ্নীর বিচ্ছেদ যন্ত্রণা ভুলাইতে পারে? শুনিলাম তিনি সপত্নীকণ্টক হইতেও বিমুক্ত নহে। এরূপ অবস্থায় তাহার নিকট গৃহ কি শান্তিনিকেতন বলিয়া বোধ হয়? আমরা রমাসুন্দরীকে অনেক দিন হইতে জানি। তিনি বিধবা, সন্তান সন্ততিও নাই। তাহার স্বামীর প্রভূত সম্পত্তি আছে, ২-৪টি পাকা বাড়িও আছে। তাহার দেবর এখন সে সকল সম্পত্তির অধীশ্বর। দেবরটি কিন্তু রমাকে এক মুঠা অন্ন এবং আশ্রয়দানেও কুণ্ঠিত। আমরা বলিলাম, ইনি হয়তো দেবর পত্নীর সহিত কোঁদল করেন। এ কথার উত্তরে একজন বলিলেন, রমা সব করিতে জানে, কেবল কোঁদল জানে না। রমা বেশ জানে কি করে পরকে আপন করিতে হয়, কেবল আপনাকে পর করিতে জানে না। এত গুণ সত্ত্বেও দেবরের বাড়ি থাকিতে পান না কেন? কপালের দোষ। আমরা একটি রাজবাড়ি দেখিতে গিয়াছিলাম। বাড়িখানি কবি বর্ণিত অমরাবতীর ন্যায় মনোহর। বৈঠকখানা বিবিধ মূল্যবান সাজসজ্জায় ঝলমল করিতেছে। এদিকে সেদিকে ৫-৭খানা রজতাসন শূন্য হৃদয়ে রাজাকে আহ্বান করিতেছে। রানীর ঘর কয়খানাতেও টেবিল, টিপাই, চেয়ার ইত্যাদি সাজসজ্জা আছে, কিন্তু তাহার উপর ধূলার স্তর পড়িয়াছে। রাজা কোনো কালে এসব কক্ষে পদার্পণ করেন বলিয়া বোধ হইল না। রানীকে দেখিয়া আমি হতাশ হইলাম, কারণ বৈঠকখানা দেখিয়া আমি রানীর যেরূপ মূর্তি কল্পনা করিয়াছিলাম, এই মূর্তি তাহার সম্পূর্ণ বিপরীত। তিনি পরমা সুন্দরী বালিকা, পরিধানে সামান্য লাল পেড়ে বিলাতি ধুতি, মাথায় রুক্ষ কেশের জটা। অনুমান ১৫ দিন হইতে তৈলের সহিত চুলগুলির সাক্ষাৎ হয় নাই। মুখখানি এমনই করুণভাবে পূর্ণ যে রানীকে মূর্তিমতী বিষাদ বলিলে অত্যুক্তি হয় না। অনেকের মতে চক্ষু মনের দর্পণ স্বরূপ। রানীর নয়ন দুটিতে কি কি হৃদয়বিদারক ভাব ছিল, তাহা আমি বর্ণনা করিতে অক্ষম। আমাদের একটি বর্ষীয়সী সঙ্গিনী বলিলেন, তুমি রাজার রানী, তোমার এই বেশ কেন? এসো আমি চুল বেঁধে দিই। রানী উত্তর দিলেন, জানি না কি পাপে রানী হয়েছি। ঠিক কথা, অথচ লোকে এই রানীর পদ কেমন বাঞ্ছনীয় বোধ করে। মোহাম্মদীয় আইন অনুসারে আমরা পিতার সম্পত্তির উত্তরাধিকারিণী হই, আমাদের বাড়িও হয়। কিন্তু তাহা হইলে কি হয়? বাড়ির প্রকৃত কর্তা স্বামী, পুত্র, জামাতা, দেবর ইত্যাদি হন। তাহাদের অভাবে বড় আমলা বা নায়েবটি বাড়ির মালিক। গৃহকর্ত্রীটি ওই নায়েবের ক্রীড়া পুতুল মাত্র। নায়েব কর্ত্রীকে যাহা বুঝায়, অবোধ নিরক্ষর কর্ত্রী তাহাই বুঝেন। ঐরূপ আরও কত উদাহরণ দেওয়া যাইতে পারে। খদিজা প্রভূত সম্পত্তির উত্তরাধিকারিণী। তাহার স্বামী হাশেম দরিদ্র কিন্তু কুলীন বিদ্বান। হাশেম ছলে কৌশলে সমস্ত জমিজমা আত্মসাৎ করিয়া লইলেন। খদিজার হাতে ১ পয়সা নাই। খদিজার পৈতৃক বাড়িতে বসিয়াই হাশেম আর ২-৩টা বিবাহ করিয়া তাহাকে সতিনী জ্বালায় দগ্ধ করিতে লাগিলেন। এরূপ না করিলে আর ক্ষমতাশালী পুরুষের বাহাদুরি কি? ইহাতে যদি খদিজা সামান্য বিরক্তি প্রকাশ করেন, তবে প্রবীণা মহিলাগণ তাহার হৃদয়ে স্বামী ভক্তির অভাব দেখিয়া নিন্দা করেন। আমার এই প্রবন্ধ পাঠ করিয়া ভ্রাতাভগ্নীগণ হয়তো মনে করিবেন যে আমি কেবল ভ্রাতৃবৃন্দকে নরাকারী পিশাচরূপে অঙ্কিত করিবার জন্যই কলম ধরিয়াছি।
তাহা নয়। আমি তো কোথাও ভ্রাতাদের প্রতি কটু শব্দ ব্যবহার করি নাই। কাহাকেও পাপিষ্ট, পিশাচ, নিষ্ঠুর বলিয়াছি কি? কেবল রমণী হৃদয়ের ক্ষত দেখাইয়াছি। ওই যে কথায় বলে, বলিতে আপন দুঃখ পরনিন্দা হয়, এক্ষেত্রে তাহাই হইয়াছে। ভগ্নীর দুঃখ বর্ণনা করিতে ভ্রাতৃনিন্দা হইয়া পড়িয়াছে। সুখের বিষয়ে আমাদের অনেক ভ্রাতা এরূপ আছেন, যাহারা স্ত্রীলোকদিগকে যথেষ্ট শান্তিতে গৃহসুখে রাখেন। কিন্তু দুঃখের সহিত আমরা ইহাও বলিতে বাধ্য যে অনেক ভ্রাতা আপন আপন বাটিতে অন্যায় স্বামিত্বের পরিচয় দিয়া থাকেন। যখন আমাদের চালের উপর খড় থাকে না, দরিদ্রের জীর্ণতম কুটিরের শেষ চালখানা ঝঞ্ঝানিলে উড়িয়া যায়, টুপটাপ বৃষ্টিধারায় আমরা সমস্ত রাত্রি ভিজিতে থাকি। চপলা চমকে নয়নে ধাঁধা লাগে, বজ্রনাদে মেদিনী কাঁপি এবং আমাদের বুক কাঁপে। প্রতি মুহূর্তে ভাবি বুঝি বজ্রপাতে মারা যাই। তখনও আমরা অভিভাবকের বাটিতেই থাকি। যখন আমরা রাজকন্যা, রাজবধূরূপী প্রাসাদে থাকি, তখনও প্রভু গৃহে থাকি। আবার যখন ওই প্রাসাদতুল্য ত্রিতল অট্টালিকা ভূমিকম্পে চূর্ণ হয়, সোপান অতিক্রম করিয়া অবতরণকালে আমাদের মাথা ভাঙে, হাত পা ভাঙে, রক্তাক্ত কলেবরে হতজ্ঞান প্রায় অবস্থায় গোশালায় গিয়া আশ্রয় লই, তখনও অভিভাবকদের বাটিতে থাকি। অথবা গৃহস্থির বৌঝিরূপে প্রকাণ্ড আটচালায় বাস করিলেও প্রভুর আলয়ে থাকি। আর যখন চৈত্র মাসে ঘোর অমানিশীথে প্রভুর বাটিতে দুষ্টু লোক কর্তৃক লঙ্কাকাণ্ডের অভিনয় হয়, সব জিনিসপত্র সহ ঘরগুলি দাউ দাউ করিয়া জ্বলিতে থাকে, আমরা এক বসনে প্রাণটি হাতে করিয়া কোনো মতে দৌড়াইয়া গিয়া দূরস্থিত একটা কুলগাছ তলে দাঁড়াইয়া কাঁপিতে থাকি, তখনও অভিভাবকের বাটিতে থাকি। ইংরেজিতে হোম বলিতে যাহা বুঝায়, গৃহ শব্দ দ্বারা আমি তাহাই বুঝাইতে চাই। শারীরিক আরাম ও মানসিক শান্তিনিকেতন যাহা, তাহাই গৃহ। বিধবা হইলে স্বামী গৃহ একরূপ বাসের অযোগ্য হয়। হতভাগিনী তখন পিতা ভ্রাতার শরণাপন্ন হয়। একটা হিন্দি প্রবাদ আছে, ঘর কি জলি বনমে গই, বনমে লাগি আগ, বন বেচারা ক্যা করে, কর্মো মে লাগি আগ। অর্থাৎ, গৃহে দগ্ধ হইয়া বনে গেলাম, বনে লাগিল আগুন, বন বেচারা কি করিবে, আমার কপালেই লাগিয়াছে আগুন। তাই বলি, গৃহ বলিতে আমাদেরই একটি পর্ণকুটির নাই। প্রাণী জগতে কোনো জন্তুই আমাদের মতো নিরাশ্রয়া নহে। সকলেরই গৃহ আছে, নাই কেবল আমাদের। বেগম রোকেয়ার গৃহের প্রতি এই দৃষ্টিভঙ্গি এবং নারী জাগরণের প্রতি তার আহ্বান আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। নিয়মিত বাংলা সাহিত্যের সমৃদ্ধ সব অডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন।